দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকে। আপনাদের সঙ্গে আছি আমিন আল রশিদ। আমাদের আজকের বিষয় উড়িয়া উড়িয়া যাই। রবীন্দ্রনাথ ওই অর্থে চিত্রশিল্পী ছিলেন না। তিনি ছবি আঁকতেন অনেকটা শখের বশে। কখনো কখনো তিনি যখন লিখতে লিখতে ক্লান্ত হয়ে যেতেন কিংবা কখনো তার একঘেয়েমি লাগতো, তখন তিনি ছবি আঁকতেন। আবার কখনো তার এই লেখালেখির খাতায় তিনি কাটাকুটি করতেন। এই কাটাকুটি একটা সময় ছবিতে রূপ নিত। কিন্তু আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজনকে, যিনি একই সঙ্গে লেখক এবং চিত্রশিল্পী। যদিও আন্তর্জাতিক বিশ্বে তিনি চিত্রশিল্পী হিসেবেই পরিচিত। তিনি সৈয়দ ইকবাল। সৈয়দ ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আপনার জন্ম বাংলাদেশে, চট্টগ্রামে, কিন্তু বেড়ে উঠেছেন সেখানে। পরবর্তীতে আপনি অনেকটা বলা যায় যে প্রবাসী হয়ে গেছেন কানাডায়, আমেরিকাতেও অনেকদিন ছিলেন। তো আপনার এই বেড়ে ওঠার গল্পটা যদি শুরু করেন। আসলে আমি অনেক মোটামুটি যখন থেকে হালকাভাবে জ্ঞান হয় তখন থেকেই একটা রং এবং আঁকাআঁকির ব্যাপারে টান অনুভব করি আর কি। ওরকম তো যদিও চট্টগ্রাম আমার বাড়ির পরিবেশটা একদমই মানে এর পক্ষে ছিল না। মানে তো লুকিয়ে একটু কনজারভেটিভ ফ্যামিলি ছিল এরকম। হ্যাঁ, সাংঘাতিকভাবে চট্টগ্রামে মানে আঁকাআঁকির খুবই মুশকিলের ব্যাপার থাকে অনেক। আপনার সময় তো আরো বেশি। হ্যাঁ, আমার সময় আরো ইয়ে ছিল। তো ওই সময় প্রতিবেশীর ফেলে দেওয়া, তারা বেশ সচ্ছল পরিবারের ছেলেপেলেরা যে পেন্টিং বক্স ফেলে দিত নালা থেকে তুলে, ওসব ম্যাচের কাঠি দিয়ে রঙগুলো আমি খুঁটিয়ে খুঁটিয়ে নিয়ে তারপর ছবিগুলো আঁকতাম আর কি। ওটাও যদি আমার বাবার চোখে পড়ে যেত তো উনি সাংঘাতিকভাবে মানে এমনকি মারধরও করতেন আর কি। এবং এসব এফেক্টগুলো পরে আসছে আমার, যখন আমি আর্ট কলেজে ভর্তি হতে আসছি ঢাকায়, তখন উনি কোনোভাবেই মেনে নিতে পারেননি আর কি। তো আপনার এই ছবি আঁকার চিন্তাটা আসলো কোত্থেকে? যেহেতু পরিবেশ, মানে পারিবারিক পরিবেশ তো ওই অর্থে অনুকূলে ছিল না, মানে অনুপ্রেরণাটা কোত্থেকে পেলেন? এই ব্যাপারে আমি একটা জিনিস বলি, আমার একটা দীর্ঘ সিরিজও আছে, মানে প্রায় 145টা ছবি আমি এঁকেছি, মানে টিয়ার্স অফ নেচার, যার খুবই আলোচিত সিরিজ। সেটা সারা পৃথিবীতে এখন মানে আছে, এমনকি বেজিং থেকে শুরু আইসল্যান্ডের ইয়ের মধ্যেও চলে গেছে, ঘুরে গেছে আর কি, মানুষরা নিয়ে গেছে আর কি। তো এটাই হচ্ছে প্রকৃতির গ্লোবাল ওয়ার্মিং যেটা আছে, মানে এটারই একটা পিস, মানে কানাডার মধ্যে, মানে আমার 2002-তে ওই ন্যাশনাল আর্ট কম্পিটিশনের মধ্যে ফাইনালিস্টে চলে গেছিল। আপনি যে বলেন কিভাবে, এটা হলো গিয়ে প্রকৃতি অনেক কিছু তৈরি করে, বুঝছেন। ভাগ্যক্রমে আমি এমন একটা জায়গায় জন্মেছি, যেটা আমি পরে ক্যালিফোর্নিয়াতে 2 বছর ছিলাম। তো ক্যালিফোর্নিয়ার যে অবস্থা এবং চট্টগ্রামের একই রকম, একদম এইরকম পাহাড় এবং নদীর সম্মেলন আর বাংলাদেশে কোথাও নাই। মানে সাগরও আছে আবার পাহাড়ও আছে। এরাই মানে আমাকে মোটামুটি টানতো তখন। আমি পাহাড়ে খেলতাম যেমন, তেমনি পতেঙ্গা, নিউ পতেঙ্গায় গিয়ে পেন্সিল নিয়ে মানে আঁকা শুরু করছি। ওইভাবে কখন যে তৈরি হয়ে গেছি কতটুকু নিয়ে। তার মানে কি আপনার এই যে টিয়ার্স অফ নেচার, অর্থাৎ এই যে ছবিতে প্রকৃতি চলে আসা, এই অনুপ্রেরণাটা বেসিক্যালি আপনার জন্মস্থান চট্টগ্রাম থেকেই অনেকটা, এবং যেটি পূর্ণতা পায় ক্যালিফোর্নিয়ায়। জি, ক্যালিফোর্নিয়াতে, মানে তারপরে সারা কানাডাও এখন অস্বীকার করা যায় না। আসলে এত সবুজ, আমরা বলি সবুজ শ্যামলা বাংলাদেশ, এখন আমার মনে হয় মানে যে কাউকে বলবেন যে আমার টরন্টো যখন সামারে যাই তখন এত সবুজ থাকে যে এই সবুজ মানে আমি এখানে খুঁজে পাই না এখন। আপনার একটা এক্সিবিশন শুরু হচ্ছে সেপ্টেম্বরে কানাডাতে। আমার এটি কি আপনার কানাডায়? তো আপনার এর আগেও এক্সিবিশন, একক প্রদর্শনী হয়েছে, এটি কত? আমার মানে বেশ কয়েকটা, 4টা-5টা সলো এক্সিবিশন টরন্টোতে হয়েছে, মন্ট্রিয়ালে 2টা হয়েছে। মানে তবে বেশি আলোচিত এবং ভালো সাড়া পেয়েছিলাম 2009 সালে নো পেইন নো গেইন নাম ছিল, আপনার সিরিজের নাম ছিল। তো মন্ত্রী যিনি ছিলেন রব অলিফ্যান্ট, উনি এসে আমাকে জিজ্ঞেস করলেন যে এটা ব্যাপারটা কি, তোমার পোস্টারের মধ্যে এত বড় গালের মধ্যে ক্লিপ লাগানো এবং এই কষ্ট পাওয়ার কিন্তু হাসি। তো আমি বললাম এটা হচ্ছে আমাদের, যেমন মানে কষ্ট না করলে মিষ্ট পাওয়া যায় না, ওই কেস মেলে না আর কি, অনেকটা ওইরকম নো পেইন নো গেইন। তো আমাদের এখানে যারা বাংলাদেশি আসেন, মানে প্রফেশনাল যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেকেই মানে দেখা যায় যে কাঁদতে থাকেন খালি, যে আমি আমার জায়গায় যেতে পারি না, আমি এখানে অর্জব করতে হয়। তো
তো কিন্তু আপনি ভারতীয় কিংবা অন্যরা কিন্তু এরকম করে না, ওরা সহসা মানে যাই কিছু করুক কিন্তু কিছুদিনের মধ্যে আবার মানিয়ে জায়গার নেয়। মধ্যে চলে যায়, কষ্টটা করে কিন্তু পেয়ে যায় সব পেয়ে কিছু। যায়। তো ওই ওদের উপরেই মানে তখন আমাকে মন্ত্রী রব বললেন যে মানে এটা তো আমাদের গভর্নমেন্টের মেসেজ হয়ে গেল কানাডার, তাইলে তো আমি 2টা ছবি অবশ্যই কিনবো মানে। ওকে। তো উনি নিয়ে গিয়ে ওনার পার্লামেন্টের ইয়েতে রাখছিলেন, ওনার রুমে রাখছিলেন আর কি। তো এইবার আমার যেটা হচ্ছে মানে সেটা এটা আমার, সেপ্টেম্বরে হচ্ছে, হ্যাঁ আমি maybe। এই পোস্টারটা কি দেখাতে পারি? জি। এটা হচ্ছে গিয়ে মানে আমার ফোল্ডার পোস্টার। এটা যেমন আমার, আপনার এই সিরিজের কি নাম? না, এটি তো কোনো সিরিজ না, এটি না এটাও সলো এটি এক্সিবিশন। 17তম আপনার একক হ্যাঁ এক্সিবিশন। এটা হচ্ছে মানে আপনার, এখানে কি বিভিন্ন সময়ের আঁকা ছবির প্রদর্শনী এরকম, নাকি কোনো একটা পার্টিকুলার সিরিজ এখানে এসছে? না এখানে অনেকগুলো সিরিজ নিয়ে মানে করা মানে বুঝছেন। এটা হচ্ছে গিয়ে যেমন ধরেন আপনার মাইন্ড স্কেপও আছে, টিয়ার্স অফ নেচারের 10টা ছবি আছে। আচ্ছা। সবসময় এরকম তার মানে এই ছবিগুলো আপনার যারা ছবির দর্শক তারা আগেও অনেক ছবি দেখেছেন এরকম? হ্যাঁ অনেক কালেকশন আছে মানে টরন্টোতে তো হিউজ অনেক জায়গায় মানে বিশেষ করে বাংলাদেশেই এখানে খুবই কম। বাংলাদেশের যাদের ওখানে সচ্ছলতা আছে তারও ছবি কেনেন না, 2-1 জন কেনেন মানে। না, ছবির তো আপনাদের অনেক দাম, সবার পক্ষে ছবি কেনা সম্ভব হয় না। না মানে টরন্টোতে যারা বাংলাদেশের টরন্টোতে মধ্যে হয়তো অনেকেই কেনার সক্ষমতা রাখেন। সক্ষমতা রাখেন কিন্তু কেনেন না মানে। তার চেয়ে আপনি বিশ্বাস করবেন না যে আমাদের বাংলাদেশে আর্ট মার্কেট এখন জি। আমেরিকা থেকে, টরন্টো, ইউরোপ থেকে অনেক ভালো মানে। রাইট। আমাদের আগে যারা ভালো ভালো নাম করা পেইন্টার আছেন, মনিরুল ইসলাম আছেন, শাহাবুদ্দিন আছেন, এরা প্রায় এখানে এসে যা সেল করেন কিংবা বিক্রি করেন, ওরা এখন ইদানিং যে মন্দা যাচ্ছে তাতে ওখানে ওই অবস্থা হয় না মানে। তার মানে আর্ট মার্কেট বাংলাদেশে এখন অনেক ভালো। বাংলাদেশে এখন ব্লুম বলা যেতে পারে মানে। হ্যাঁ। আচ্ছা, এই প্রদর্শনীটা কি আপনার টরন্টোতে মানে কানাডায় এটি কততম, মানে আপনার একক প্রদর্শনী কানাডায় কততম এটি? এটা আমার টোটাল টোটাল এক্সিবিশন তো এটি 17তম, কানাডায় কততম হচ্ছে এটি? কেন বোধহয় 11-12 11 বাংলাদেশে কত? মন্ট্রিয়াল শহর আর কি। বাংলাদেশে কয়টা আপনার এক্সিবিশন হলো? বাংলাদেশে আমার মোটামুটি কম হয়েছে মানে, যেমন ধরেন বেঙ্গল ফাইন আর্টসের 2টা হলো আর গ্যালারি 21 একটা হলো, মোট 5টা হবে মনে হয়। সবশেষ কবে করলেন মনে আছে? সবশেষ 2013-তে আমার মানে বেঙ্গলে? হ্যাঁ বেঙ্গলের ধানমন্ডিতে বেশ ইয়ে হয়েছে মানে। সেটার ইয়েটা আমি একটু দেখাতে পারি আপনাকে। এটা হচ্ছে মানে সেটার ক্যাটালগ মানে আমার এই কালার্স ফ্রম দ্য সোল। কালার, হ্যাঁ মানে আত্মার রং। আত্মার রং। এটি আসলে কি বোঝান, আত্মার রংটা কি আসলে? আত্মার রং মানে কি, আপনি যে কোনো আর্টিস্ট শিল্পী যা দেখে মানে সেই রংগুলোকে ধারণ করার আগে মানে যদি আত্মস্থ না করতে পারে তাহলে সে কিভাবে এটাকে ট্রান্সফার করবে ক্যানভাসে। এমনি এমনি যদি প্রলেপন করে সেটা ছবি হয়ে ওঠে না এবং অন্যের আত্মায় গিয়ে টাচ করে না মানে। একটা মানুষ দাঁড়িয়ে মানে ছবি পছন্দ করে এবং কেনে, কেন কেনে মানে, কিন্তু অনেক কারণ ওই ছবিটা থেকে টাচ করে। হ্যাঁ এটা যদি আত্মা থেকে প্রসেসিং হয়ে আসে, যদি আপনি নিজে যা আঁকতেছেন আত্মস্থ করেন, তাহলে ওটার ওই প্রোডাকশনের জিনিসটা মানে যেই হোক, আমার নাটক হোক কিংবা কবিতা হোক কিংবা ছবি হোক, সেটার ব্যাপারই অন্যরকম হবে, সেটা অন্য আত্মাকে টাচ করবে মানে। আপনার ছবিতে যেটা দেখা যায় যে, যদি আমি ভুল না বলে থাকি, মৌলিক রং নীল, হলুদ, লাল এর খুবই মানে প্রাধান্য থাকে। এটি আসলে কেন, বা আমি ভুল বললাম কি? না না ভুল বলেন, আপনি ঠিকই বলেছেন মানে। এটা মানে অনেকে আমাকে মানে অনেক ক্রিটিকরা বলেন যে আসলে এতগুলো বেসিক রং মানে এটা হচ্ছে একটা পাগলা ঘোড়ার মতো একটা বেসিক রং, এটাকে লাগাম ধরে কাজ করাটা সবার পক্ষে সম্ভব না মানে। কিন্তু আমি অনেক আগে থেকেই মানে এটাকে মজা পাই মানে। আচ্ছা, এই তেজি ঘোড়াগুলোকে মানে গতি, হ্যাঁ মানে আমরা শিল্পী শাহাবুদ্দিনের ছবিতে গতিটা দেখি। হ্যাঁ না গতি, আমার এখানে গতিটা প্রাধান্য না, আমার এখানে রং আর ফর্মটা বেশি। আচ্ছা, যেমন লালের পাশাপাশি আল্ট্রামেরিন ব্লু কিংবা বটল গ্রিন, হ্যাঁ এইসব বেসিক রংগুলোকে মিশিয়ে মানে একটা জিনিস তৈরি করা, এটা আসলে মানে অনেক সময় হাত ছাড়া হয়ে যায় মানে, লাগামহীন হয়ে যায় মানে। কিন্তু নিয়ন্ত্রণে যতটা পারি রাখি মানে। এই প্রচন্ড মানে একটা ইয়েটাকে মানে আমি নিয়ন্ত্রণ করতে পেরে নিজেই মানে আমার ভালো লাগে আর কি। মানে মৌলিক রঙের প্রতি আপনার পক্ষপাতটা কি, মানে নিজের প্রতি যে কনফিডেন্স আপনার, সেটির এক ধরনের বহিঃপ্রকাশ এরকম কি মানে? না আমার ক্যারেক্টারটাই ওরকম মানে। আমি অনেক আসলে মানে একটু মানে গো বেচারা টাইপের আছেন মানে, চলতেছে জীবন তো চলতেছে মানে, ওরকম আমি মোটেই না মানে। আমি যেমন অনেকে আমার আপনি ক্যানাডায় সেটেল, আমি আসলে কোথাও সেটেল না মানে বুঝছেন। আমার স্ত্রী আমার মেয়ে থাকে ক্যানাডা, আমি এখানে আসি। এখানে মানে ধরেন অনেকে বলে যে এটা একটা জীবন্ত নরক মানে, কিন্তু আমি এখানে আসি মানে আমাকে বলেন যে কেন থাকেন, আমি বলি যে হ্যাঁ আমি তো নরকের কীট, আমাকে এখানেই ভালো লাগে। ওই যে কোনো একটা লেখায় আপনার সম্পর্কে কেউ একজন লিখেছেন যে আপনি হচ্ছেন মানে সবসময় পরিব্রাজক, মানে অলওয়েজ ট্রাভেলার। মানে এটিকে এই কারণে বলে যে আপনি কখনো কানাডায় কখনো বাংলাদেশে ছুটে বেড়ান, এটি সবসময়। হ্যাঁ আমি কোথাও মানে বেশি দিন মানে ওই
সেটেল বলতে যা বলে ঘর বাঁধা, মানে ওইরকম আমার মোটেই লাগে না। মানে আমি খালি মনে হয় যে জার্নিটা ছোট জার্নি, লাইফের ইজ টু শর্ট, মানে যতটা পারা যায় ঘুরে ফেরা যায়, মানে আরো মানুষ, আরো জনপদ, আরো মানে লেয়ার পর লেয়ার যদি বের করতে পারি, সেটা লেখায় হোক আরই হোক। আপনি যে নামটা বললেন আজকে অনুষ্ঠানের, এটাই আমার উড়িয়া উড়িয়া যায়, এটি আপনার উপন্যাসের নাম। এইবার সমকালীন সংখ্যায় উপন্যাসটা বেরিয়েছে আমার, একদম সদ্য আমরা আলোচনার দ্বিতীয় পর্যায়ে আমরা আশা করব যে আপনার লেখালেখি নিয়ে আলোচনা করব। একটা বিষয় যদি আপনি বলেন, যে আপনি ফর্মের কথা বলছিলেন, আমরা অনেক আপনার অল্প কিছু ছবি দেখার আমার যেটা সুযোগ হয়েছে, সেখানে যেটা বুঝলাম যে কিউবিজম, সিউরিয়ালিজম মানে পরাবাস্তববাদ, এই বিষয়গুলো আপনার একটু পক্ষপাত, মানে এটি আসলে কেন? আসলে পক্ষপাত না, এটা চলে আসে, মানে আমার চরিত্রটা অনেকটা মিলে যায় ওই সময়কার যে মানে আর্টিস্টরা ছিলেন, তাদের যে একটা উত্তাল জীবন ছিল, ওরকমই অনেকটা মিলে যায়। মানে এটা ভালোভাবে, মানে এই গত মার্চে কালিও কলমে বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, মানে উনি যে আমার পেন্টিং নিয়ে লিখেছেন, বেশ বড় লেখা, আশা করিনি যে ওনার মতো মানুষ, মানে কেন ওনার বই বালক অবস্থায় আমি মানে পড়ে পড়ে মানে আঁকার অনেক কিছু শিখেছি। অনেক বড় চিত্র সমালোচক এবং অনেক গুণী বিদ্যাজন। হ্যাঁ, উনি লিখে আমাকে ফোন করলেন যে তুমি কালিও কলমটা দেখো, মানে আমি তোমার লিখেছি। আমি তো অবাক হয়ে গেলাম। তারপর দেখলাম যে উনি একই কথা আপনার মতো বলেছেন, যে তোমার মধ্যে মানে অনেকটা সুরিয়ালিজম এমন ভাবে আছে, মানে সুরিয়ালিস্টিক ভাঙনটা, যে ঠিক ইউরোপিয়ান পেইন্টারদের মতো লাগে আর কি। এটি কি এই কারণে যে ধরেন রিয়েলিজমে খুব ক্লান্ত হয়ে, অথবা এখানে একটা বোরিং একটা ব্যাপার, তারপরে ভাঙলেন, এরকম না? না, মোটেই না। মানে এটা আসল জিনিসটা হচ্ছে, মানে আমি এমনিতে রিয়েলিস্টিক করি, সেমি সুরিয়ালিজম করি। আপনার ছবিতে রিয়েলিস্টিক ছবি খুব কম, আমরা খুবই কম, খুবই কম। কেন এটা করতে গেলে আমার কাছে মনে হয় যে আমি তাইলে তো সিনেমার ব্যানার আঁকলেই পারতাম। মানে আমি কেন, মানে আমি যদি এটাকে ট্রান্সফার করতে না পারি নিজে, মানে এটা আপনাকে একটা সহজ একটা দিই, তুলনা দিই। যেমন ধরেন, আপনি যদি একটা ক্যানভাসের সামনে দাঁড়ালেন এবং আপনি ফিল করতেছেন, মানে রং দেখে, ফর্ম দেখে, সেখানে কোনো আকার নাই, কিন্তু আপনি একটা গোলাপের গন্ধ পাচ্ছেন, ছবিটার নাম রোজ, তাইলে এটা সার্থক একটা হলো। এটা অ্যাবস্ট্রাক্ট, মানে যে ওখানে কোনো ফর্ম নাই, কিন্তু ছবির রং ব্যবহার দেখে, মানে এবং কিছু দেখার দেখে আপনি বুঝতে পারতেছেন। এবং আরেকটাতে মানে পুরো গোলাপ একটা আঁকা আছে, কিন্তু ওটা দেখে আপনি ওইভাবে আপনি মনে করতেছেন না, মনে হচ্ছে যে একটা ক্যালেন্ডার ঝুলানো আছে। তো এই জিনিসটা সব সময় ঠিক হয় না। মানে সবাই এখানে আঁকি ঝুঁকি করে ফর্মের পর ফর্ম ফেলে দিলেই যে অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে কিংবা সুরিয়ালিস্টিক হয়ে যাবে, তা না। মানে বা একটা যাচ্ছে তাই আঁকলাম, অর্থ থাকলো না, দর্শকদের বোঝালাম, সুরিয়ালিজম। হ্যাঁ, এই জন্য আমার মানে পুরো ফুল অ্যাবস্ট্রাক্ট ছবি হচ্ছে মাইন্ডস্কেপ। মাইন্ডস্কেপ হচ্ছে মানে ল্যান্ডস্কেপের মধ্যে আমার মাথার মধ্যে যে স্কেপ তৈরি হয় দিনের পর দিন। আমরা এই আলোচনাগুলো আবার আসবো। আমরা বিরতির পর আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটা হলো যে সব শিল্পী শুরুটা করেন আসলে স্টিল লাইফ দিয়ে বা জড় জীবন, এইসব ছবি এঁকে। আপনার শুরুটা আসলে কিভাবে হয়েছিল, আমরা সেটি জানতে চাইবো। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরে আসছি একটু পরে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকে। আমরা আজকে কথা বলছি শিল্পী, লেখক সৈয়দ ইকবালের সঙ্গে। আমাদের আজকের বিষয় উড়িয়া উড়িয়া যাই। ইকবাল ভাই, বিরতির আগে আপনার কাছে একটি প্রশ্ন ছিল যে সব শিল্পী, যত বিখ্যাত শিল্পী হন না কেন, তারা শুরুটা করেন আসলে স্টিল লাইফ বা জড় বস্তু ছবি এঁকে, মগের ছবি এঁকে, চেয়ারের ছবি এঁকে, টেবিলের ছবি এঁকে। আপনার শুরুটা কিভাবে ছিল? না, আমার শুরুটাও একই রকম ছিল। মানে আমি মানে যখন আর্ট কলেজে এখানে ঢাকায় ভর্তি হতে গেছি, তখন আমাকে মানে ওইরকমই একটা মানে ফ্লাওয়ার বাসের মধ্যে মানি প্লান্ট ছিল, মানে ওটা আঁকতে আমার মানে 3 মিনিট লাগছে মাত্র। এবং এরপর আশেপাশে থেকে খাতাগুলো আসতে লাগলো আর কি। আমি মোট 7 জনের এঁকে দিলাম আর কি। এবং এরপর লেখার যে কয়েকটা ইয়ে ছিল, তার মধ্যেও দেখা গেল আমাকে এসে একজন কানে কানে জিজ্ঞাসা, এই ফিকাসোকে? আমি বলে, ফিকাসো না, এটা হচ্ছে পিকাসো। মানে আমি জানতাম তখন। হ্যাঁ, তো এইভাবে এটা হচ্ছে গিয়ে এখানে শিখানোর মেথড হয়েছে এরকম। কিন্তু এটা বাইরে এখন আর তেমন একটা নাই। আপনি যদি আমেরিকায় মানে ইয়েতে যান, এখানকার মতো প্রথমে গিয়ে আপনাকে বসা দেবে না যে একটা বোর্ড দিয়ে বলে যাও 2 বছর খালি আঁকো, মানে নৌকা আঁকোই আঁকো। এটা কোনো এমন যারা মানে রিয়েলিস্টিক কোনো কিছু করতে যাচ্ছে কিংবা করতে যাচ্ছে, তাদের জন্য দরকার। মানে কিন্তু ওই আপনি যে বললেন না যে এটা দীর্ঘদিন ধরে এটা চর্চা চলে আসছে, প্রথমে স্টিল লাইফ করতেই হবে।
আপনি চট্টগ্রামে বেড়ে উঠেছেন, একটা নৈসর্গিক শহরে, বাংলাদেশের একটা অন্যতম সুন্দর শহর। তো এই শহর আপনার ছবিতে কতটা এসছে আসলে, মানে প্রথম দিককার ছবিতে? আপনি এখন যদি বিমূর্ত ছবি বেশি আঁকেন, শুরুর দিকের ছবিতে চট্টগ্রাম বা প্রকৃতি, সমুদ্র, পাহাড়, নদী সবই চট্টগ্রামে আছে, বন জঙ্গল। আপনার ছবিতে কতটা এসছে এই প্রকৃতি? না ওইভাবে মানে আপনি রিয়েলিস্টিক ভাবে মানে যেটা ওইভাবে আসে নাই, মানে আমি দৃশ্যমান ল্যান্ডস্কেপ যেটাকে বলে, ল্যান্ডস্কেপ মানে অনেকদিন ল্যান্ডস্কেপ আপনি কখনো করেননি? খুব কম, মানে ল্যান্ডস্কেপ হচ্ছে মানে আমার মানে বিমূর্ত টাইপের, মানে এখন যে আমি এই টিয়ার্স অফ নেচার করি তার মধ্যে মানে আপনি দূর থেকে যে ছবিগুলো দেখাতে পারতাম আপনি ঠিক দেখবেন যে আমার সেই বাটালি পাহাড় আসছে মানে, এবং আপনার অন্যান্য পাহাড় এবং রাঙ্গামাটি, বান্দরবন, এইসব সবগুলো মিলিয়ে একটা মানে প্রকৃতি, যেটা মানে প্রথম আমি এই যে পৃথিবীর এত জায়গায় ঘুরছি, এত ধরনের প্রকৃতি দেখছি, বিশেষ করে কানাডার প্রকৃতি, কিন্তু আমার প্রথমেই কিন্তু মনে আসে, মাইন্ডে আসে মানে কিন্তু চট্টগ্রামের। ওইভাবে আমি মানে আস্তে আস্তে করে এই মানে এটি আপনার মাথায় থাকে, মনে থাকে, কিন্তু দর্শক সরাসরি দেখবে না পাহাড় কিংবা সমুদ্র। হ্যাঁ, কিন্তু যারা দেখে, যেমন আর্ট ক্রিটিকরা তো ঠিকই বুঝেন, মানে টিয়ার্স অফ নেচার দেখে ওখানে মানে টরন্টোতে অনেকে লেখেন যারা মানে কোনোদিন চট্টগ্রাম দেখেন নাই, তারাও দেখে বলে যে এটা মানে সাউথ এশিয়ান কোনো ইমেজটা আসে। মানে এই যে আপনি একটা ভিডিওতে ছিল মানে আলী কাজমি নাম করা ডকুমেন্টারি ফিল্ম মেকার, উনি বললেন যে এটা টোটালি ওর কাজই হচ্ছে সাউথ এশিয়ান ফ্লেভারটাকে এসে ক্যানাডিয়ান মেইন স্ট্রিমে মিশানো। এইভাবেই হয় আর কি সবকিছু। একটা প্রশ্ন আমি আরো এক দুজন শিল্পীকে করেছি এরকম, যে আপনারা যারা বিমূর্ত ছবি আঁকেন, এই ছবিগুলো কাদের জন্য? শুধু কি আর্ট ক্রিটিকদের জন্য? মানে সাধারণ মানুষ, ধরেন যখন আপনার এক্সিবিশন হয় সেখানে তো সব শ্রেণী পেশার মানুষ যায়, শিক্ষক, ছাত্র, গৃহবধূরাও যান। সবার পক্ষে তো আপনার বিমূর্ত ছবি, কিউবিজমের ছবি বা সিউরিয়ালিস্ট ধারায় যে ছবি আঁকেন আপনি, পরাবাস্তববাদ ধারায়, সেই ছবির অর্থ বোঝা তো কঠিন। তাহলে ছবিটা আসলে আপনি কার জন্য আঁকেন? না, ছবি কার জন্য আঁকি এটা হচ্ছে কি, মানে আমরা যদি দিন দিন মানে একটা জিনিসকে বুঝতে না চাই, যেমন আপনি যেমন এই টেলিভিশন দেখতেছেন, কিভাবে টেলিভিশনে চলে সেটা আপনি জানেন না, কিন্তু আপনি এটা জানতে গেলে আপনাকে একটু জানতে হবে, পড়তে হবে, কারো কাছে একটু শিখতে হবে তরিকাটা কিভাবে আসে। সেলফোন ইউজ করেন, ওটা কিভাবে ব্যবহার হয় সেটা জানেন। তো এই ছবিটাও ওই রকম, মানে বুঝছেন। আমার এটা হচ্ছে গিয়ে এখানে আমরা পিছাতে পিছাতে, আপনি তো আজকে মানে পাঞ্জাবি আছেন, আপনি ফতুয়া পরে এখানে আসবেন না, স্যান্ডো গেঞ্জি পরে আসবেন না, মানে এগিয়ে আসছেন, আমরা এগোচ্ছি। তো আমরা মানে হচ্ছে গিয়ে সারা পৃথিবী থেকে সব থেকে পিছিয়ে থাকা মানে আর্টের ব্যাপারে এখানে স্কুলে এত কম শিক্ষা দেওয়া হয় যে কিছুই জানে না। মানে আজকে যদি ওইভাবে একটু জানতো, মানে যেমন মানে আমি বাইরের ধরেন এই টরন্টোতে কিংবা অন্য জায়গায়, যে কোনো জায়গায়, লস এঞ্জেলেসে ধরেন, স্কুলের বাচ্চাগুলো এসে এমন সব প্রশ্ন করতো ছবির যে আমারই হিমশিম খেতে হতো বলতে। মানে ওর অ্যাডভান্স, মানে প্রাইমারি লেভেল থেকেই ওদের এডুকেশনটা ক্লাস 3-4 থেকে শুরু হয়। মানে মানে পিকাসো কেন ছবি আঁকতেন, কিউবিজম কি জিনিস, মানে পিকাসোর সবকিছু জানে ওরা। মার্ক সাগেল সম্পর্কে মানে প্রত্যেকটা বাচ্চা মানে ওখানে। আমাদের তো পেইন্টিং তো এরকম স্কুল লেভেলে বাধ্যতামূলক নয়। এখন আপনি কি এই যে এর জন্য পিছিয়ে যাবেন? আমাকে মানে ক্যানাডার মতো জায়গায়, মানে ধরেন ভালো কলেজে ইউনিভার্সিটিতে পড়ান বাঙালি টিচার, বাংলাদেশের ইয়ারা যারা ডক্টরেট করেছেন, তারা এসে আমাকে বলেন যে মানে এটা কি আঁকছেন ভাই, কিছু বুঝি না, একটু বুঝাই দেন। কিন্তু ওইখানকার একটা ক্লাস 5 গ্রেডের বাচ্চা এসে আমাকে এটা জিজ্ঞেস করে না, সে বলে যে তুমি এই ফর্মটার সঙ্গে এটা মিক্স করছো, এই দুইটা কালার তো ঠিক ম্যাচ হচ্ছে না, ওর কাছে লাগতেছে না। তো আপনি ডিফারেন্সটা দেখেন কিরকম, কি অজ্ঞ রয়ে গেছে। মানে একটা বিষয় যদি একটু বলেন, একটু অন্য বিষয়ে যদি যাই, যে আপনি বইয়ের প্রচ্ছদও এঁকেছেন, ময়ূখ চৌধুরীর একটা বইয়ের প্রচ্ছদ একে আপনি একটু সমালোচিত হয়েছিলেন, না সেটা আমার গল্পটা যদি একটু বলেন। না, এটা হচ্ছে মানে আসলে ময়ূখ চৌধুরী আমার বন্ধু মানুষ, কিন্তু ও মানে আমার লাইফে একটা ভাইটাল ভূমিকা রাখে। আমার লেখাটা তার জন্যই শুরু হয়েছে, মানে গল্প লেখা, এবং আঁকাটাও এই প্রচ্ছদ করাটা। সে অসভ্য শব্দ বলে একটা 70 দশকের শুরুর দিকে, স্বাধীনতার পর অসভ্য শব্দ একটা কবিতার করছিল সংকলন, সেটার কাভারটা আমি করার সুযোগ পাই আর কি। তো ওটা মোটামুটি বোঝা যায় না, কিন্তু টপলেস একটা নারীর ছবি। তো সেটা নিয়ে মানে এখানকার যে মানে নারী কবি টবি ছিলেন যারা ঢাকায়, তারা মানে এটা নিয়ে খুব মানে ওই বিচিত্রা তখন আমাদের একটা প্রধান পত্রিকা ছিল, জনপ্রিয় কাগজ ছিল। তো ওই সারদ ভাইয়ের পত্রিকায় তখন লেখালেখি মানে চিঠিপত্র অনেক লিখলো। আবার এখানে অনেক তরুণ শিল্পীরা ছিলেন আর্ট কলেজে যারা, তারা আবার এটা প্রতিবাদ করলেন যে এটা একটা বিতর্ক তৈরি হয়েছিল। তো ওই প্রথম কাভারে মানে আমি মানে মোটামুটি একটা, ওটি কি আপনার প্রথম কাভার ছিল? মানে মেজর কাভার যেটা ঢাকায় এসে একটা সারা ফেলে আর কি। এর আগে মানে ওই চট্টগ্রামে যা করছি ওইসব উল্লেখযোগ্য এমন কিছু না। মানে এইটি শুধু আপনার ক্ষেত্রেই না, আমরা পৃথিবীর অনেক বিখ্যাত শিল্পীদের ক্ষেত্রেও কিন্তু দেখি যে তাদের একটা বড় সময়ই তারা কিন্তু নুড পিকচার আঁকেন,
এবং আমাদের ভারতের প্রখ্যাত শিল্পী মকবুল ফিদা হোসেনও তো একজন দেবীর নোট পিকচার এঁকে খুবই সরস্বতীর খুবই আলো সমালোচিত হয়েছিলেন। শুধু চিত্রশিল্পীরাই নন, ইভেন কবিদেরও, ইভেন জীবনানন্দ দাশও তার কবিতায়, ক্যাম্পে কবিতা অশ্লীলতার দায়ে অভিযুক্ত ছিল। না, এটা অগ্রসর যে জাতি কম হয় তাদেরই হয়। এটা তো আপনি ইউরোপে এরকম হয় না। আমি ওই প্রশ্নটাই আসতে চাই আপনার কাছে, এই যে শিল্পে, সাহিত্যে, কবিতায় বা আপনার চিত্রকর্মে এই যে অশ্লীলতা, ঠিক না, ধরেন এই যে নিউডিজম, নগ্নতা, এইটি আসে বারবার ঘুরে ফিরে, তো এইটি মানে আসলে কি কারণ? এটি কি আসে একটু দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, নাকি ভেতর থেকেই আসে? মানে শিল্পী হিসেবে আপনার অবশ্যই আসে, যেহেতু মানে আপনি ঈশ্বর আল্লাহ যে বলেন আপনি, এটা তো ইয়ের মানুষ মানে চাইলে মানে কাপড় শুধু মানুষকে তৈরি করে দিতেন, জন্মের সঙ্গে সঙ্গে একটা কাপড় থাকতো, কেমন? এটা যেহেতু মানে আপনি একটা বিউটি জিনিস আছে মানুষের, হ্যাঁ, এবং এটা মাইকেল অ্যাঞ্জেলো থেকে নিয়ে দাভিঞ্চি থেকে নিয়ে সবাই মানে এটাকে স্থাপিত করছেন, মানে তাদের স্কাল্পচারে বলেন, ইয়েতে বলেন, হ্যাঁ। তো সেটা তো মানে আপনি কিভাবে আপনি দেখাচ্ছেন সেটা বড় কথা। আপনি যেমন একটা জিনিস তো ভালগার, অশ্লীল, আরেকটা হচ্ছে শ্লীল। মানে প্রেজেন্টেশনটা হচ্ছে এখানে বিষয়। যে আমাদের বাংলা সিনেমার অনেক নাচ দেখলে আমরা বলি যেটা অশ্লীল, একই রকমের নাচ হয়তো আমরা বলিউডের সিনেমা দেখি, তখন আমরা অশ্লীল বলি না। এটি কি মানে শুধুমাত্রই প্রেজেন্টেশনের বিষয়? না, আপনি হয়তো একটু আপনার ভুল হয়েছে, মানে আমার তো মনে হয় এদের মধ্যে পার্থক্য বেশি নাই। মানে ওটা হচ্ছে একটু কস্টলি প্রেজেন্টেশন অশ্লীল, আর এটা হচ্ছে কম কস্টলি ইয়ে আর কি। মানে আমাদের এখানকার মানে দরিদ্র ইয়েটা প্রেজেন্টেশন, জিনিস একই রকম মানে। কিন্তু আপনি যখন একটা আর্ট মুভিতে দেখবেন, হ্যাঁ, অনেক ছবি আছে মানে আমি বলতে পারি, যেমন ধরেন আমাদের এখনকার আলোচিত ইয়ে মানে নায়িকা আছেন একজন, উনি মানে ছত্রাক বলে একটা ছবিতে পুরো উলঙ্গ হয়ে মানে মানে অভিনয় করেছেন। সেটা কেউ বলেনি যে মানে সারা ওয়ার্ল্ডে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল এটা নিয়ে কোনো কথাই উঠে নেই, কেউ অশ্লীলতার অভিযোগ তোলেনি। কিন্তু কলকাতায় এটাকে মানে দেখানো কঠিন, দেওয়া হয়নি। মানে অঞ্জন দত্তের মতো ইয়ে তখন ফেস্টিভ্যাল, ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যালের চিফ ছিলেন উনি বাধ্য করলেন যে মানে না, এটা দেখালে একটু অন্যরকম হবে। এটা এক জায়গায় এটা মানে বৈধ, আরেক জায়গায় অবৈধ কেন? মানে আপনার শুধুমাত্র এখানকার মানুষরা এইসব জিনিসকে নিয়ে পলিটিক্যালি বলেন, নানা ধর্মকে ধর্মের একটা ব্যাপার এখানে থাকে, ধর্মটাকে মানে শুধুমাত্র ধর্মের সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই। মানে একটা আঁকার সঙ্গে আঁকা ধর্ম, আপনি যদি কনসেন্ট্রেট করেন মানে ধর্মের প্রতি, আপনার মতো আপনি করেন, কোনো মারামারির ব্যাপার নেই, কেমন? সেই। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাব। আপনার কাছে ফিরে এসে একটা বিষয় জানতে চাইবো, যে আপনি আগে বিরতির আগে একটা পয়েন্ট বলেছিলেন যে বাংলাদেশের আর্ট মার্কেট পৃথিবীর অনেক দেশের চেয়ে এখন অনেক বড়। প্রশ্নটা থাকবে এরকম যে বাংলাদেশের চিত্রশিল্প, চিত্রকলা, সাহিত্যের অন্যান্য শিল্প সাহিত্যের অন্যান্য যে আমাদের কবিতা, গল্প, উপন্যাস, তার তুলনায় কতটা এগিয়ে? প্রিয় দর্শক, আর একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছি শিল্পী লেখক সৈয়দ ইকবালের সঙ্গে। ফিরে আসছি একটু পরেই, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবার স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকে। আমরা আজকে কথা বলছি শিল্পী লেখক সৈয়দ ইকবালের সঙ্গে। আমাদের আজকের বিষয় উড়িয়া উড়িয়া যাই। ইকবাল ভাই, বিরতির আগে একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে বাংলাদেশের শিল্প সংস্কৃতি, শিল্প সাহিত্যের নানা ক্ষেত্রে, ধরেন নাটক, বিশেষ করে বাংলাদেশের টেলিভিশন নাটক খুবই জনপ্রিয়, ইভেন ভারতে খুবই জনপ্রিয়। বাংলাদেশের কবিতাও অনেক রিচ বলা হয়, উপন্যাস, গল্প। তো এই শিল্প সাহিত্যের এই দিকগুলোর সঙ্গে চিত্রকলায় বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থান কতটা সুসংহত বা কতটা শক্তিশালী বাংলাদেশের চিত্রকলা? আপনি বাংলাদেশে কাজ করেন, আমেরিকা, কানাডাতেও করেন, আপনার অবজারভেশন কি? না, চিত্রকলা তো মানে আপনার যতটুকু জায়গা করেছে চিত্রকলাই করেছে, মানে আর কিছু কিন্তু তেমন একটা করতে পারেনি। মানে চলচ্চিত্র যদি তুলনা করি, চলচ্চিত্র অনেক অনেক এগিয়ে। চলচ্চিত্র তো মানে এখন পর্যন্ত জন্মই নেই, বাইরে মানে কোনো ইমেজই তৈরি হয়নি মানে বাংলাদেশের ছবিটা, এমন কিছু মানে একদমই হয়নি। মানে সত্যজিৎ রায় নিজেই মানে এই সূর্য দিগল বাড়ি দেখে বললেন যে অনেক ভুল ত্রুটি থাকলেও একটা সিনেমা হলো আর কি বাংলাদেশের। আর এখন তো মানে আপনি সবাই তরুণরা আসছেন, ভালো কিছু করতেছেন, কিন্তু ইন্ডিয়ার তুলনায় মানে আমাদের ছবি সিনেমা অনেক ইয়ে। মানে
কিন্তু আমার কথা হলো যা কিছু হয়েছে মানে আপনি সারা পৃথিবীতে জি। ফার্স্ট হচ্ছে মানে এই পেইন্টিং মানে চিত্রকলা, এরপর হচ্ছে ফটোগ্রাফি মানে। রাইট। হ্যাঁ। এবং আরেকটা জিনিস হচ্ছে মানে আপনি অন্যগুলো যেমন নাটকগুলো আমাদের এখন মঞ্চ নাটকগুলো উপস্থাপন ঠিক মতো মানে যদি করা যেত ওখানে ফেস্টিভ্যালে যেত, ওটা যদি মানে মঞ্চ নাটক ভালো হচ্ছে কিন্তু ওই প্রেজেন্টেশনটা নেই, মানে এটা হচ্ছে প্ল্যাটফর্মটা পাচ্ছে না এরকম। হ্যাঁ বিরাট একটা জিনিস হয় মানে যে চিত্রকলা কিংবা ফটোগ্রাফিতে আপনার কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নাই, মানে মাঝখানে একটা বার্লিন ওয়াল, চিত্রশিল্পের কোনো ভাষা নেই। সেই এই জন্য আপনি একজন ক্যানাডিয়ান দেখে যা বুঝতেছে, চাইনিজ দেখে অন্য জিনিস বুঝতেছে মানে, কিন্তু বাঙালি দর্শকও বুঝতেছে নিজের মতো বুঝে নেয় সবাই। কিন্তু আপনি নাটক দেখে যদি ডায়লগই না বুঝেন তাহলে তো হবে না। আর এখানে আপনার ভাষাটা জানতে হবে। সেই আর এটা সিনেমার মতো আপনি সাবটাইটেলও দিতে পারতেছেন না, রাইট। আপনার এই স্ট্রং জিনিসগুলো থেকে যায়। এটাতে ছোট্ট একটা জিনিস আপনাকে আমার ঘটনা আমার বলি, উদাহরণ সব করি। যখন আমি কানাডায় বা টরন্টোতে গেছিলাম তখন বাঙালি কমিউনিটির যে নেতাগুলো আছেন মানে এরা এসে আমাকে মানে মানে চিনেন, একটু পত্রিকা দেখেছেন বলে আমার মানে ইয়ে করতে চাইলেন আর কি, মানে এক্সিবিশন করতে চাইলেন, তারপরে ইয়ে করতে চাইলেন। কিন্তু সবগুলো মানে ওদের ওই বাঙালি এরিয়াতেই মানে, কিন্তু এটাকে যে মানে প্রফেশনাল একটা জায়গায় নিয়ে যাবেন, আমি বললাম যে এখানে আসছি যখন এটা মানে এখানকার মেইন স্ট্রিমে করতে হবে, তখন সবাই খুব হাসলেন মানে যে এটা সম্ভব না, আরেকটা জন্ম নিতে হবে। আমি বললাম এটা যে হুম্যানের মধ্যে এসে যদি লেখেন এখানে সেটা সম্ভব না, যেহেতু ল্যাঙ্গুয়েজটা আপনার বাঁধা, কিন্তু ছবির জন্য এটা বাঁধা না। এবং আমি ঠিকই মানে ওখানে 3 বছরের মধ্যে ঠিকই মেইন স্ট্রিমে ছবি গ্যালারিতে হয়েছে, এবং টরন্টো স্টারের মতো ভালো একটা ডেইলি পত্রিকা যেটা টরন্টোর সব থেকে জনপ্রিয়, সেখানে মানে কাভারের ছবি সহ ছাপা হয়েছে, মানে সবই হয়েছে, মানে যেটা শুধুমাত্র মানে ল্যাঙ্গুয়েজের বাঁধাটা ছিল না বলে। একটু আপনার লেখালেখির প্রসঙ্গে আসে। আপনার আসলে চিত্রশিল্পী হিসেবে আপনি এখন সারা পৃথিবীতে পরিচিত, কিন্তু আপনার শুরুটা তো আসলে লেখালেখি দিয়ে। হ্যাঁ অবশ্যই। মানে এটি শুরু করলেন কি দিয়ে, কবিতা লিখে? না না, এটা একটু ভুল হচ্ছে, মানে আমি কিন্তু ছোট থেকে ছবি আঁকতাম, মানে লেখাটা পরে। তাহলে আপনার শুরুটা কি ছবি দিয়ে? ছবি দিয়ে। তো পরে আবার আপনি চলে গেলেন লেখালেখিতে, নাকি একই সঙ্গে দুটি চললো? না এটা হঠাৎ করে আচমকা চলে আসছে, এটা বই আবার ময়ূক চৌধুরীর কথা আসে মানে। ময়ূক চৌধুরী ওই সময় মানে একটা যুগরবি বলে পত্রিকা বের করতেছিলেন চট্টগ্রামে, তো ওটার প্রচ্ছদ আমি করলাম, কিন্তু ওটা একটা গল্পের জন্য আমার আরেক বন্ধু মারা গেছেন এখন, সজরুল পাশা নাম, সে তখন খুব ভালো ইয়ে লিখতো, অভিনয় করতো, গল্প লিখতো। ওর কাছে ধর্ণা দিতে দিতে বারবার 5 বার 10 বার ধর্ণা দিচ্ছেন, কিন্তু ও দিচ্ছিল না মানে। তখন আমি বললাম যে আমি একটা গল্প লিখে দিই, তো ময়ূক এবং অন্যরা খুবই হাসলো আর কি সবাই, যে আমি আবার কি লিখবো, মানে আমি 5 লাইন ভালো করে লিখতে পারি না। কিন্তু তখন আমি সদ্য কলকাতা থেকে ফিরে আসছিলাম, একটা মানে রোমান্টিক মোটামুটি একটা ঘটনা ঘটেছিল জীবনে। তো ওটা মানে আপনি ধরেন তখন আমি মেট্রোর লবিতে 4:30টায় প্রথম গল্প আমার আমি লিখে ফেললাম। আপনার গল্পে উপন্যাসের নামগুলো খুবই চমৎকার। হ্যাঁ একটু অন্যরকম, যেহেতু ওই লেখালেখি একটু ভাঙে চড়ে, ওটার মধ্যে আপনার একটা গল্পের নাম সম্ভবত একটি পেট্রোল বোমার গল্প বা এরকম, এটা এইবার এই খুব রিসেন্ট সময় আপনার লেখা। হ্যাঁ এখন যেমন আপনি ধরেন এতগুলো পেট্রোল বোমা হলো, এত কিছু হলো, এত মানুষ মারা গেল, কিন্তু আমার বাংলা সাহিত্যে কেউ লেখে না, এটি নিয়ে কোনো। এবং বঙ্গবন্ধুকে মানে যখন হত্যা করা হলো প্রথম গল্পটা আমার লেখা মানে, এবং আমি ওই দিন প্রথম আমি যাই ওখানে, মানে ওই যে 32 নম্বরে গিয়ে ধরা পড়ি, এবং আমাকে ওখানে মেরে সামনের 2টা দাঁত আমার নাই, মানে লাঠি খেয়ে ভেঙে গেছে। আমি কারা মারলো? হ্যাঁ ওই যারা ওখানে আর্মি গার্ড দিচ্ছিল। আচ্ছা আচ্ছা, আপনি কেন গেলেন তখন? তখন আপনার বয়স কত? 20? হ্যাঁ ওরকম আরো কম বোধ হয়। তখন আপনি কেন গেলেন? না আমি গেলাম যে আমি তখন মানে রাহাত খান আমাকে চিঠি দিয়ে পাঠিয়েছিলেন তুফাইল সাহেবের কাছে, রাজ্জাক সাহেবের কাছে, কিন্তু আমি বাড়ি বন্ধ দেখলাম। পরে আমি আপনি কি তখন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন? না রাজনীতি, আমি রাহাত খান মানে সাংঘাতিক ভাবে বঙ্গবন্ধুরই ছিলেন, উনি প্রায় অজ্ঞান হয়ে গেছিলেন। ওনার বাসায় আসলাম পুরানো ঢাকা থেকে, সেগুনবাগিচে, উনি পাঠালেন। তারপর ওখান থেকে কাউকে না পেয়ে আমি সুফিয়া কামালের, একই রাস্তার শেষ মাথা হচ্ছে 32 নম্বরের সুফিয়া কামালের বাসায়, ওনার মেয়ে হচ্ছে শিল্পী মানে। আমি ভাবলাম যে ওখানে গিয়ে একটু পানি টানি খাই, গলা টলা শুকিয়ে গেছে। কিন্তু ওই কাছাকাছি যখন গেলাম ভাবলাম একটু ক্রলিং করে ওই লেকের পার দিয়ে যাই, আর কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি। একদম 15 আগস্ট মধ্যরাতে হলো, তা ওই পরের দিন ভোরে? পরের দিন ভোরে। তাহলে অনেক সাহসী কাজ। হ্যাঁ সাহসী কাজ, মানে তখন আসলে বুঝতাম না ব্যাপারটা বলেই হয়ে গেছে। এবং আমি গিয়ে দেখি যে ওখানে কর্নেল জামিলের লাশ মানে তখন গাড়ির মধ্যে অর্ধেক দেখা যাচ্ছে। পরে ওনার মেয়ের সঙ্গে বললাম যে স্কাই কালারের গাড়ি ছিল মানে ডাকছেন, তো ওর মেয়ে কঙ্কা মানে ছবি আঁকেন, সে বললো যে হ্যাঁ তাই বাবা সেই গাড়ি নিয়ে গেছিলেন। হ্যাঁ তো এইভাবে প্রথম গল্পটা ছিল একদিন বঙ্গবন্ধু। এটা কি বঙ্গবন্ধু হত্যার ওই একটা ঘটনা, আমি যে গেলাম আমাকে এরকম হলো, তারপর আমি ফিরে আসলাম। খালি বানানো হচ্ছে শেষে যে একটা পাগলি লাইট পোস্টে মানে ইয়ে বলতেছে এই দেশে কোনো মানে বেটা নাই, সব হিজড়া, মানে ওই লাইনটা আমি বঙ্গবন্ধুর শাহাদাত বরণের পরে ওই অর্থে কোনো প্রতিবাদ আসেনি।
এটা কিছুদিন সে আগে পরিস্থিতি অন্যরকম ছিল তখন। হ্যাঁ, এর অনেকদিন তখন আমি গল্পটা লেখার পর কোথাও পড়তে গেলে পর্যন্ত বাধা দেওয়া হতো, এবং এটা চিত্তরঞ্জন সাহা মুক্তধারা থেকে 87-এ বইটা বের করছেন, একদিন বঙ্গবন্ধু। না, বাংলাদেশে দীর্ঘদিন বঙ্গবন্ধু নাম উচ্চারণ করা যায়নি, এটি মানে বাস্তব। এখন আবার হচ্ছে, মানে যেমন ধরেন এই গল্পটা ওই দিনের গল্প এবং 3 দিনের পরে লেখা, কিন্তু এখন অনেকে বলেন আবুল ফজল প্রথমে লিখেছেন। মানে এই কিছুদিন আগে একটা বই বেরিয়েছে জনকের মুখ, 55টা গল্প, আখতার হোসেন সম্পাদনা করেছেন। আখতার হোসেনকে বললাম আমি যে আপনি বলেন এটা মানে যে এই গল্পটাই প্রথম, কিন্তু উনি ওটা বললেন না। মানে উনি বললেন ইকবাল অনেক নির্যাতিত হয়ে এই গল্পটা লিখেছে, কিন্তু প্রথমটা বলেননি। কিছু যায় আসে না, আজ হোক কাল হোক এটা হবেই। আপনার একটা গল্পের নাম সম্ভবত অগ্নিলার বাবার হাড্ডিগুড্ডি। হ্যাঁ, অগ্নিলা আমার মেয়ে। মানে তার মানে কি, মানে আমার হাড্ডিগুড্ডি। এটা হচ্ছে কিছুটা মানে জাফর ইকবালের দেখে মানে দেখি যে এত জনপ্রিয়, আমিও ইকবাল হয়ে দেখি কিছুই না, মানে তো আমি ভাবলাম একটু সায়েন্স ফিকশন লিখে দেখি। এটা সায়েন্স ফিকশন কিছুটা আর কি। যেমন ধরেন আজ থেকে মানে 2055-55-তে বাংলাদেশের অবস্থা কিরকম হবে। মানে অগ্নিলা খুবই বুড়ো হয়ে গেছে, এবং তার নাতিরা মানে বলতেছে বাবা তোমার গ্র্যান্ডফাদারের মানে হাড্ডিটা বাংলাদেশ থেকে নিয়ে আসো, আমি এটা দান করে দিছি। এটা মেডিকেলে ঘুরতেছে আর কি। কারণ আমি চাই, আমি আসলে আমি মানে আমার একটা ফিকশন মানে ফিকশন হচ্ছে গিয়ে এমন একটা সময় ও আসছে মানে এটা নিতে, যখন এখানে কঙ্কাল রাস্তাঘাটে পড়ে আছে। মানে কারণ মানুষ আমাদের এত বেড়ে গেছে যে মরে পড়ে থাকলে মানে সিটি মানে ওটাকে ক্লিন আপ করার মতো অবস্থা মানে নাই আর কি। আপনি দীর্ঘদিন বাইরে আছেন, মানে আপনার গল্পে উপন্যাসে এই প্রবাসীর জীবন বা দেশের বাইরের জীবন কতটা এসছে? ইদানিং তো মানে আসলে আর দেশের চেয়ে বেশি আসে। মানে এবার এই বোমা আতঙ্কের সময়কালটা ছিলাম বলে আমি এই প্রথম গল্প লিখলাম। আপনি দেখবেন যে আর কারো কিন্তু পেট্রোল বোমা নাই। হ্যাঁ, এবং আমি বিষয়টা হচ্ছে কিভাবে তৈরি হয়, একজন বোমা মারার মানুষ কিভাবে একটা যুবক কিভাবে তৈরি হয়ে এত বড় একটা কাজ করে, ধ্বংসাত্মক কাজ করে, পুরো ওই প্রসেসিং কিভাবে হয় ওটাই মানে তুলে ধরেছে। এই বড় গল্পটা বেরিয়েছে মানে ঈদ সংখ্যা অন্য দিনে। এটা মানে মাঝারুল ইসলাম সাংঘাতিকভাবে অনুরোধ করছিল বলে গল্পটা লেখা হয়েছে। মানে তো তাছাড়া মানে আমার যেমন উড়িয়া যায়, এটা টোটালি মানে আপনার মানে ধরেন এর আগে গত বছর আমি সমকালে যেটা লিখলাম বইটা, মানে এই বইটা গল্প সমগ্র এটি না, এই বইটা হচ্ছে গিয়ে আমার মানে নাচে টরন্টো, এটা টোটালি টরন্টোর পটভূমিতে লেখা, এবং এটাতে মানে বাঙালি চরিত্র নায়ক হলেও মানে মেয়েটা হচ্ছে লেবানিজ মুসলিম বার ডান্সার। তো এইভাবে তৈরি হয় আর কি। এখন বাঙালি জনপদ তো শুধু বাংলাদেশে আটকে নাই, বিশ্ব সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। তো তাদের জীবন আমাদের সাহিত্যে, বাংলা সাহিত্যে কতটুকু আশা বল। কেউ অল্প স্বল্প ভ্রমণে লেখে, কিন্তু আপনি তো এখন ফুল টাইম চিত্রশিল্পী, লেখালেখি করেন এখনো? সাংঘাতিক ভাবে করতো, মানে যখন দুটি একসঙ্গে চলে। হ্যাঁ, মানে একটা সিজন আসে, যেমন ধরেন আমি লাস্ট 4 মাস ধরে মানে কোনো ছবি আঁকিনি, মানে কিন্তু উপন্যাস লিখছি। মানে যেহেতু মানে আমি ছাড়তে চাই না যে ঈদ সংখ্যা একটা উপন্যাস থাকতে হবে। সমকালে আমি গত 7 বছর ধরে একটার পর একটা মানে মিস জানি আর কি। এবং এছাড়া তো মানে আমি আরো অনেকগুলো গল্প লিখি। কিন্তু আপনাকে যদি বলা হয় যে চিত্রশিল্পী সৈয়দ ইকবাল, লেখক সৈয়দ ইকবাল, আপনি কোন পরিচয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করবেন? হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট প্রশ্ন। মানে যেহেতু আমি সময় মতো বদলে যাই, মানে যখন লেখক মানে স্যারকে বই মেলা যখন যায়, তখন অনেকে মানে আপনার সাধারণ ক্রেতা আমার বই কিনে বলে আপনার প্রচ্ছদ কে করেছে। মানে আমি বলে আমি করছি। বলে আপনি কেন করলেন, আপনি ধ্রুব বয়সকে দিতেন তাহলে আরো সুন্দর হতো। ধ্রুব আমার খুবই প্রিয়, মানে আমার মানে এটি একটা মানে কথার কথা মনে হয়। তার মানে আপনি একই সঙ্গে চিত্রশিল্পী, একই সঙ্গে লেখক, আপনি দুটি পরিচয়ই একসঙ্গে বহন করতে পছন্দ করেন। হ্যাঁ, আমি মানে আসলে আপনি অনেক কার্টুনও আঁকি, মানে অনেক আগে কার্টুনে উন্মাদে আঁকতাম। আমার তো সব থেকে ভালো লাগলো যে আমি টরন্টো যাওয়ার পর এই কার্টুন বন্ধই হয়ে গেছিল প্রায়। ওখানকার দি বেঙ্গলি টাইমসের এডিটর আছেন আমাদের শহীদুল ইসলাম মিন্টু, ওর পিড়াপিড়িতে আমি দীর্ঘ 4 বছর মানে ওর এই অনলাইন পত্রিকার দি বেঙ্গলি কার্টুন একটু লাগে, ভয় লাগে কি মানে একটু এদিক ওদিক হলে কিন্তু ঝামেলা অনেক সময় থাকে। সৈয়দ ইকবাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এসে সময় দেওয়ার জন্য। আপনি অনেক ব্যস্ত মানুষ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম শিল্পী, লেখক, চিত্রশিল্পী হিসেবে যিনি বহির্বিশ্বে খুবই পরিচিত সৈয়দ ইকবালের সঙ্গে। কথা হবে আরেকদিন অন্য কোনো অতিথির সঙ্গে, অন্য কোনো বিষয়ে। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।